এখন কিছু কোয়েকশন আমরা 1.2 তে যাবার আগে কিছু কোয়েকশন আমাদের করা জরুরি হয়, যেটা 1.2 যদি এই আমি যে এখানে এখানে কিছু কোয়েকশন করিয়ে দেব, এই কোয়েকশন করে নিলে এই টপিকটা বুঝে নিলে আমরা 1.2 টি ইজিলি করে নেব। ঠিক আছে, তো এর জন্য আমি দুই তিনটি কোয়েকশন প্রথমে করিয়ে দেই। এই তিনটি কোয়েকশন 1.2 আর এটার মধ্যে পুরোপুরি মিল আছে, আর এইগুলি পরীক্ষার মধ্যে আসে। এখন যে কোয়েকশনটি আছে এটি হলো, প্রমাণ করো যে √2 একটি অপরিমেয় সংখ্যা। ঠিক আছে, এখন তোমাদের একটি জিনিস জানা আছে, আগের ক্লাসে 6 7 থেকে আমরা বেজান করে অনেকবার করে আসছি যে পরিমেয় সংখ্যা আর অপরিমেয় সংখ্যা। এখন পরিমেয় সংখ্যা বলতে কি বুঝি আর অপরিমেয় সংখ্যা বলতে কি বুঝি বলতে পারবে? জানা আছে? পরিমেয় সংখ্যা হলো যে সংখ্যাকে আমরা কি হিসাবে লিখতে পারি, p/q হিসাবে লিখতে পারি। আর কি কিউ একটি q নট ইকুয়ালস টু 0, আর p আর q কি, p ও q অখণ্ড অখণ্ড সংখ্যা। ঠিক আছে, অখণ্ড সংখ্যা। এখন দেখো, আমরা জানি √2 একটি অপরিমেয় সংখ্যা, কারণ √2 কে আমরা কি করতে পারি, অখণ্ড সংখ্যা মানে কি ডেসিমেল থাকবে না √2 এর মধ্যে। এই যে পি আর কিউ যেটা আছে এর মধ্যে ডেসিমেল, অখণ্ড মানে 1 2 -1 -2, এই সব সব সংখ্যা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যখনও কি থাকবে না, কোনো সংখ্যার সঙ্গে দশমিক থাকবে না, তখন এই সংখ্যাকে আমরা কি বলবো, অখণ্ড সংখ্যা বলবো। আমরা জানি √2 একটি কি অপরিমেয় সংখ্যা, কারণ √2 কে আমরা কি দশমিক ছাড়া দেখাতে পারি না। √2 কে আমরা নরমালি আমরা সংখ্যা রেখার মধ্যে দেখাতে পারি না। √2 কে আমরা সংখ্যা রেখাতে দেখাতে পারি, কিন্তু √2 কে আমরা কোনো অখণ্ড সংখ্যা হিসাবে অখণ্ড সংখ্যার রূপে দেখাতে পারি না। বোঝা গেল? তাই √2 কি একটি অপরিমেয় সংখ্যা। এখন আমরা কি আমাদের বলেছে কি, প্রমাণ করো যে √2 একটি কি অপরিমেয় সংখ্যা। এখন যখন কিছু প্রমাণ করতে হবে, আমরা কি করব, আমরা এর ঠিক অপোজিটটা অ্যাজিউম করব। আমাদের যখন বলেছে √2 একটি অপরিমেয় সংখ্যা, এটি প্রমাণ করার জন্য, তখন আমরা কি করব, এর অপোজিটটা ধরব কি, ধরি ধরি √2 একটি পরিমেয় সংখ্যা। √2 কে আমরা কি ধরবো, পরিমেয় সংখ্যা। আমাদের যখনই কোনো কিছু বলবে যে প্রমাণ করো, তখন কি করব, √2 আমরা এর অপোজিটটা ধরবো। অপোজিট ধরে কি করব, অপোজিট ধরে আমরা এটিকে প্রমাণ করার ট্রাই করব। এখন দেখো, √2 একটি অপরিমেয় সংখ্যা, তো অতএব √2 ইকুয়ালস টু কি লিখতে পারি আমরা, p/q। √2 কে আমরা কি লিখতে পারি, p/q। এখন p/q এমন ভাবে লিখবো যে p ও q কি অখণ্ড অখণ্ড সংখ্যা। আর কি অখণ্ড সংখ্যা, আর পি ও কিউ এর মধ্যে। দেখো, যখনই কোনো কিছু সংখ্যাকে আমরা পরিমেয় সংখ্যা হিসাবে লিখবো, সর্বনিম্ন হিসাবে লিখবো না। যেমন মনে করো 1/2, এটা কি, এটা হলো একটি পরিমেয় সংখ্যা। এখন 1/2 এটার মধ্যে কি এক ছাড়া আর কোনো সাধারণ গুণিতক আছে, সাধারণ উৎপাদক আছে না। যখনই কোনো এরকম ভাবে নাম্বার থাকবে, তখন যেমন মনে করো 6/8 আছে, 6/8 কে আমরা যদি থাকে এইভাবে, তখন আমরা কি করব, এটাকে কাটাকাটি করে নেব, সাধারণ উৎপাদক যেটা আছে এটা দিয়ে আমরা ডিভাইড করে নেব। 6 কে কি দিয়ে কাটতে পারি, 2 দিয়ে, 2 3 যা 6, এটাকে 2 দিয়ে কাটলে কি হয়ে যাবে, 4। তো এটা কি এসে যাবে 4/3। তো এইভাবে আমরা ধরবো কি, আমরা ধরবো কি এই দুইটি সংখ্যার মধ্যে, তখন 4/3 যেটা 3/4 আছে, এর মধ্যে সাধারণ উৎপাদক কি আছে, অনলি 1 আছে। 3 আর 4 এর মধ্যে সাধারণ উৎপাদক অনলি 1 আছে। তাই এইভাবে ধরবো 6 পি ও কিউ এর মধ্যে এক ছাড়া, কি ছাড়া, এক ছাড়া অন্য কোনো অন্য কোনো উৎপাদক নেই। পি আর কিউর মধ্যে কি নেই, 1 ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক নেই। এখন √2 ইকুয়ালস টু কি আছে, √2 ইকুয়ালস টু p/q। এখন দুই দিক থেকে আমরা এই সংখ্যাকে কি করি, দুই দিকে স্কয়ার করে নেই। কি করে নেই, দুই দিকে স্কয়ার করে নেই।
দুই দিকে স্কয়ার করে নিলে কি হয়ে যাবে দেখো, দুই দিকে যদি স্কয়ার করে নেই তো রুট টু হোল স্কয়ার ইকুয়ালস টু পি ডিভাইডেড বাই কিউ হোল স্কয়ার ইকুয়ালস টু কি হয়ে যাবে দেখো, রুট টু স্কয়ার কি হয়ে যাবে, রুটের স্কয়ারে কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, তো রইবে আমাদের কাছে 2 আর পি স্কয়ার, এটা কি হয়ে যাবে পি স্কয়ার ডিভাইডেড বাই কিউ স্কয়ার। এখন পর্যন্ত বোঝা গেছে কি হয়ে যাবে পি স্কয়ার ডিভাইডেড বাই কিউ স্কয়ার। এখন যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, দেখো কোনাকুনি গুণ করি, তখন কি হয়ে যাবে কিউ স্কয়ার ইকুয়ালস টু কি লিখতে পারি আমরা, পি, একটু নিচে লিখে নিই যাতে বুঝতে সুবিধা হয়, কিউ স্কয়ার ইকুয়ালস টু কি লিখতে পারি আমরা, পি স্কয়ার ডিভাইডেড বাই 2, কিউ স্কয়ার কে আমরা পি স্কয়ার ডিভাইডেড বাই 2 লিখতে পারি। অতএব এটাকে কি করব আমরা 1, এটাকে কি দেব 1, সমীকরণ 1 দেব। এখন আমরা তোমরা বুকের মধ্যে দেখতে পাবে, আমরা জানি যদি কোনো সংখ্যা এইভাবে থাকে, কোন স্কয়ার সংখ্যাকে কি করে, এই দুইটির মধ্যে কোনো সাধারণ উৎপাদক আছে কি না, যখন কি হয় এই সংখ্যা কি, এই সংখ্যা এই যে পি যে আছে পি স্কয়ারটি আছে, এটা কি দিয়ে বিভাজ্য, 2 দিয়ে বিভাজ্য। অতএব পি স্কয়ার কি হবে, 2 দিয়ে যখন ভাগ হচ্ছে তখন কি হয়ে যাবে পি স্কয়ার 2 দ্বারা, পি স্কয়ার 2 দ্বারা বিভাজ্য, পি স্কয়ার কি হচ্ছে 2 দ্বারা বিভাজ্য হচ্ছে। ঠিক তেমনি যদি পি স্কয়ার কোন সংখ্যার বর্গকে যদি আমরা কোনো একটি সংখ্যা দিয়ে ভাগ করতে পারি তাহলে কি হয়ে যাবে, অতএব পি 2 দ্বারা কি হয়ে যাবে বিভাজ্য হয়ে যাবে, পিও কি হয়ে যাবে 2 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। এটা হলো আমাদের কি, আমরা জানি যে এটা যদি কোনো সংখ্যার বর্গকে আমরা কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি তাহলে এই সংখ্যাকেও আমরা কি করতে পারবো, ভাগ করতে পারবো। এতটুকু বোঝা গেল, ঠিক আছে, এরপরে আগে বাড়ি। আবার এখন দেখো, এখন যদি ধরি p equals to 2a, p কে আমরা কি ধরলাম, আমরা এই যে সমীকরণ পেয়েছি কি 2 q স্কয়ার equals to p স্কয়ার ডিভাইডেড বাই 2, এখানে কি লিখে দেই p equals to, যদি আমরা 2 বসাই, ধরি p equals to 2 বসাই, তো p এর মান, p এর মান কোথায় বসাবো, সমীকরণ 1a বসাই, p এর মান কি কোথায় বসাবো, সমীকরণ 1 এ, সমীকরণ 1 আমাদের কি আছে q স্কয়ার ইকুয়ালস টু p স্কয়ার ডিভাইডেড বাই 2, এটাতে যদি আমরা p এর মান বসাই তখন কি হয়ে যাবে দেখো, তখন হয়ে যাবে q স্কয়ার ইকুয়ালস টু 2a হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। এখন আমরা এটাকে কি লিখতে পারি দেখো, 2a হোল স্কয়ার, 2 স্কয়ার করলে কত হয়ে যাবে 4a স্কয়ার ডিভাইডেড বাই 2, 4a স্কয়ার ডিভাইডেড বাই 2, 2 দিয়ে এটাকে কাটে নিয়ে কত হয়ে যাবে 2 হয়ে যাবে। তো q স্কয়ার ইকুয়ালস টু কি লিখতে পারি আমরা, a 2a স্কয়ার, কি লিখতে পারি আমরা q স্কয়ার ইকুয়ালস টু 2a স্কয়ার। এখন যদি আমরা লিখি a স্কয়ার ইকুয়ালস টু কি লিখতে পারি, a স্কয়ার ইকুয়ালস টু q স্কয়ার ডিভাইডেড বাই a, সরি q স্কয়ার ডিভাইডেড বাই 2, এই যে 2 যেটা আছে এটাকে যদি এই সাইডে নিয়ে আসি তখন কি হয়ে যাবে a স্কয়ার ইকুয়ালস টু q স্কয়ার ডিভাইডেড বাই 2। এতটুকু বোঝা গেল, শুধু কি করেছি আমরা সাইড বদল করেছি, সাইডকে বদলা বদলি করেছি। এখন দেখো আবার সেম এখানে যেভাবে এসে গেল p স্কয়ার কে 2 দ্বারা বিভাজ্য, তো আমরা লিখতে পারি q স্কয়ার 2 দ্বারা ঠিক আছে, কি হয়ে গেল q স্কয়ার কি হয়ে গেল আমাদের 2 দ্বারা বিভাজ্য, অতএব q আমাদের কি হয়ে যাবে q 2 দ্বারা বিভাজ্য। দেখ বুঝতে পেরেছো ততক্ষণ পর্যন্ত। এখন দেখো একটা জিনিস আমরা আগে ধরেছিলাম কি p ও q এর মধ্যে x ছাড়া কি আমাদের অন্য কোনো উৎপাদক আছে, সাধারণ উৎপাদক নাই, অন্য কোনো, এখানে লিখে নাও সাধারণ, সরি আগে লিখে নেই, এখানে তোমরা লিখে নেবে সাধারণ, কি সাধারণ। তো দেখো p ও q এর মধ্যে কি লিখেছিলাম আমি, x ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক না, কিন্তু এখানে কি দেখতে পাচ্ছি p এর কি দিয়ে ভাগ হচ্ছে 2 দিয়ে ভাগ হচ্ছে, q আমাদের কি হচ্ছে 2 দিয়ে ভাগ হচ্ছে,
তো আমাদের যে আমরা যে আগে ধরেছিলাম যে তাদের মধ্যে কোনো সাধারণ উৎপাদক নাই, এটা আমাদের ধারণাটা কি ছিল, সম্পূর্ণ পুরোপুরি ভুল ছিল। তো দেখো, তো আমরা লিখতে পারি পি ও কিউ এর কিছু দিয়ে ভাগ হচ্ছে মানে উৎপাদক আছে, ঠিক আছে, এর সাধারণ উৎপাদক টু। পি ও কিউ এর সাধারণ উৎপাদক কি আসছে আমাদের, টু আসছে। কিন্তু কিন্তু আমাদের পূর্ব ধারণা মতে কিছু ছিল, পূর্ব আমরা যে পূর্ব ধারণা ধরেছিলাম, আমরা যে ধরে নিয়েছিলাম কি তাদের মধ্যে কোনো সাধারণ উৎপাদক নাই, এটি কি ছিল, কিন্তু পূর্ব ধারণা মতে তাদের কোন, তাদের বলতে কোনটা বোঝাচ্ছে, পি ও কিউ এর কোন সাধারণ উৎপাদক নেই। তাদের পূর্ব ধারণা মতে আমাদের কি পি ও কিউ এর কোনো সাধারণ উৎপাদক নেই। তাই অতএব পূর্ব ধারণা, আমাদের পূর্ব ধারণাটা কি হয়ে গেছে, ধারণাটা আমাদের কি হয়েছে, ভুল হয়েছে। পূর্ব ধারণাটা আমাদের কি হয়েছে, পুরোপুরি ভুল হয়ে গেছে। পূর্ব ধারণা হচ্ছে আমরা ধরেছিলাম কি, পূর্ব ধারণা কি ধরেছিলাম যে পি ও কিউ এর সাধারণ উৎপাদক নাই, অতএব কি হয়ে যাবে, পি ও কিউ এর যদি সাধারণ উৎপাদক নাই তাহলে এটা কি হয়ে যাবে, এটাই তো আমাদের ধারণা ভুল হয়েছিল। আমরা ধারণা কি, অতএব রুট টু একটি, রুট টু কি একটি পরিমেয় সংখ্যা নয়। আমাদের ধারণা যখন ভুল হয়েছে তখন কি হয়ে যাবে, এটা পরিমেয় সংখ্যা না, এটা আর পরিমেয় সংখ্যা থাকবে না, নয়। ঠিক আছে, অতএব রুট টু একটি অপরিমেয় রুট টু কি হয়ে যাবে আমাদের, একটি অপরিমেয় সংখ্যা। এটাই হয়ে গেল আমাদের প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছো। দেখো কি করেছি আমরা, একবার আমি পুরোপুরি আবার বুঝিয়ে দিই। ধরি আমরা, আমাদের বলেছে প্রমাণ করো রুট টু একটি অপরিমেয় সংখ্যা, আমরা ধরেছি কি রুট টু একটি পরিমেয় সংখ্যা। রুট টু যখন পরিমেয় সংখ্যা ধরি, তখন পরিমেয় সংখ্যা যখন হয়ে যাবে তাদের কি হবে, রুট টু ইকুয়ালস টু পি ডিভাইডেড বাই কিউ। পি ডিভাইডেড বাই কিউ, যখন পি ও কিউ কি অখণ্ড সংখ্যা। এখানে আরেকটা জিনিস অ্যাড করলে করতে পারো, আরো ইজি হয়ে যাবে, কিউ নট ইকুয়ালস টু জিরো, কিউ এর মান কি হতে পারবে না, জিরো হতে পারবে না। পি ও কিউ এর মধ্যে কি থাকবে না, সাধারণ কোনো উৎপাদক থাকবে না, এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক থাকবে না। এরপরে দেখো আমরা কি লিখেছি, এই যে রুট টু ইকুয়ালস টু পি ডিভাইডেড বাই কিউ ছিল, এটা দুইয়ের দিকে আমরা কি করেছি, বর্গ করেছি, স্কয়ার করেছি। দুইয়ের দিকে স্কয়ার করলে টু স্কয়ারে ক্যান্সেল হয়ে যাবে, রইবে কি পি স্কয়ার ডিভাইডেড বাই কিউ স্কয়ার। এই কিউ কে কি করেছি, এখানে এসে নিয়েছি, আর এই টু কে এদিকে ট্রান্সফার করেছি। তখন কি হয়ে গেল, কিউ স্কয়ার ইকুয়ালস টু পি স্কয়ার ডিভাইডেড বাই টু। কিউ স্কয়ার ইকুয়ালস টু পি স্কয়ার ডিভাইডেড বাই টু। তো পি স্কয়ার কে কি দিয়ে ভাগ করতে পারছি আমরা, দেখো কিউ হলো অখণ্ড সংখ্যা, তখন কি হবে, এটা পুরোপুরি বিভাজ্য হবে। তো পি স্কয়ার টু দ্বারা কি হয়ে যাবে, বিভাজ্য হয়ে যাবে। তো পি ও কি হয়ে যাবে, টু দ্বারা বিভাজ্য হবে। যখন কোন সংখ্যার বর্গকে আমরা ভাগ করতে পারি তখন অটোমেটিক্যালি এই যে সংখ্যা যেটা থাকবে এটাকেও আমরা কি দিয়ে ভাগ করতে পারবো, এই সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো। আবার এখানে কোয়েকশনের পরে আমরা কোয়েকশনের নিচে করেছি, ঠিক আছে, এরপরে এর নিচে করতে থাকবে। ধরি p ইকুয়ালস টু কি 2a, p কে আমরা কি হিসাবে ধরলাম, 2a ধরলাম। p এর মান কি, সমীকরণ 1 এ বসাই, এই যে p ইকুয়ালস টু 2a, এটা সমীকরণ 1। সমীকরণ 1 টা কি ছিল আমাদের, q স্কয়ার ইকুয়ালস টু p স্কয়ার ডিভাইডেড বাই 2। এখানে ধরেছিলাম একবার p স্কয়ার এর জায়গায় যদি আমরা কি বসাই, 2a বসাই, তখন কি হয়ে যাবে, 2a ডিভাইডেড বাই 2, 2a হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। 2a 2 স্কয়ার করলে কত হয়ে যাবে, 4, a স্কয়ার করলে a। তো 2a এবং 2a কাটাকাটি করলে কি হয়ে যাবে, 2 4 যা 2 2 যা 4। এখন q স্কয়ার ইকুয়ালস টু কি পেলাম আমরা, 2a স্কয়ার। ওই যে a স্কয়ার যেটা আছে, a স্কয়ার ইকুয়ালস টু ওই যে 2 যে এখানে মাল্টিপ্লাই আছে, এটা এসে এদিকে আসলে কি হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে। তো q স্কয়ার ডিভাইডেড বাই 2 এসে গেল। তো q স্কয়ার ডিভাইডেড বাই 2 হলে কি হয়ে যাবে, q 2 দ্বারা বিভাজ্য হবে। q স্কয়ার 2 দিয়ে বিভাজ্য হবে, অটোমেটিক্যালি q কি হয়ে যাবে, 2 দ্বারা বিভাজ্য। এখন দেখো p ও q এর আমরা কি পাচ্ছি, সাধারণ উৎপাদক একটি পাচ্ছি, কি পাচ্ছি, 2 পাচ্ছি। পি ও কিউ এর সাধারণ উৎপাদকটি আমরা কি পাবো, 2 পাবো। তো পূর্ব ধারণা মতে আমরা যে দেখেছিলাম, যে আমরা পূর্ব ধারণা যেটি ধরেছিলাম যে এদের মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই,
তো পূর্ব ধারণা যখন আমরা ভুল ধরেছিলাম তাহলে পূর্ব ধারণাটা কি আমাদের ভুল, অতএব রুট টু একটি পরিমেয় সংখ্যা নয়, রুট টু কি হয়ে যাবে একটি অপরিমেয় সংখ্যা। বুঝতে পারলে? ঠিক আছে, এই সেম মতে সেম পদ্ধতিতে কি করবে তোমরা রুট থ্রি কে ট্রাই করবে। কি কে ট্রাই করবে? রুট থ্রি। সেম পদ্ধতি, কিছু চেঞ্জ করা নাই। এখানে টুর জায়গায় কি হয়ে যাবে? থ্রি হয়ে যাবে। টুর জায়গায়, এখানে টুর জায়গায় শুধুমাত্র রুট টু এর জায়গায় রুট থ্রি হবে। আর এখানে যে পি ইকুয়ালস টু টু এ ধরেছিলাম এটা কি হয়ে যাবে? থ্রি এ হয়ে যাবে। বাকি কিছু চেঞ্জ করার দরকার নেই, যেভাবে আছে সেইভাবেই লিখতে থাকবে। বোঝা গেল? এখানের মধ্যে আসবে কি পি ও কিউ এর সাধারণ উৎপাদক, এখানে টু এসেছিল, এখানে কি আসবে? থ্রি আসবে, অন্য কিছু চেঞ্জ হবে না। বুঝতে পেরেছো? এবার দেখো, এবার আমাদের প্রশ্ন অনুশীলনীতে যেটা প্রশ্ন আছে এটা সবাই উঠিয়ে নাও, ভিডিওটি পজ করে উঠিয়ে নিও। এবার দেখো আমাদের অনুশীলনীতে প্রশ্ন আছে, আমাদের অনুশীলনীতে প্রশ্ন আছে এক নম্বর যে প্রশ্ন আছে 1.2 এক্সারসাইজে, এক নম্বর প্রশ্নটি হলো রুট ফাইভ কে প্রমাণ করো যে রুট ফাইভ একটি অপরিমেয় সংখ্যা। কি করব? প্রমাণ করো রুট ফাইভ একটি অপরিমেয় সংখ্যা। তোমাদের দিয়ে দিতে পারে রুট থার্টিন একটি অপরিমেয় সংখ্যা প্রমাণ করো, রুট ফিফটিন, রুট সেভেন্টিন একটি অপরিমেয় সংখ্যা। কিছু বদলানোর দরকার নেই, শুধুমাত্র কি করবে ওই আমি দেখিয়ে দিচ্ছি। দেখো রুট ফাইভ একটি অপরিমেয় সংখ্যা, তো রুট ফাইভ একটি অপরিমেয় সংখ্যা হলে আমরা কি ধরবো? এইখানে ধরি রুট ফাইভ একটি পরিমেয় সংখ্যা। প্রথম লাইন শুধু লিখবে কি ধরি রুট ফাইভ একটি পরিমেয় সংখ্যা। রুট ফাইভ একটি পরিমেয় সংখ্যা যখন কি হয়ে যাবে, এখানে রুট টুর জায়গায় কি হয়ে যাবে? রুট ফাইভ ইকুয়ালস টু পি ডিভাইডেড বাই কিউ, পি ও কিউ এর অখণ্ড সংখ্যা, পি ও কিউ অখণ্ড সংখ্যা, পি ও কিউ এর মধ্যে কি এক ছাড়া অন্য কোনো উৎপাদক নেই। এই যে লাইন যেটা আছে এগুলি মুখস্থ করে নেবে। এখানে কিভাবে লিখতে হবে এটা দুই তিনবার করলে আশা করি মুখস্থ হয়ে যাবে, আর একবার এক দুইবার তোমরা লেখবার ট্রাই করবে। এখন এটাকে আমি একটু সরিয়ে লিখে দিই, কিছু বদলাচ্ছি না, আমি শুধু সাধারণ উৎপাদক নেই, এটাই আমি সাধারণটা নিচে লিখেছিলাম, এটা এখানে লিখে দিচ্ছি। পি ও কিউ এর মধ্যে সাধারণ উৎপাদক নেই। এখন এই যে রুট টু যেটা আছে এটা কি হয়ে যাবে? রুট ফাইভ হয়ে যাবে। তুমি রুট থ্রি করলে রুট থ্রি হয়ে যাবে। তো এখানে কি হয়ে যাবে? দোনো দিকে আমরা স্কোয়ার করব। রুট ফাইভ এর স্কোয়ার করলে কি হয়ে যাবে? ফাইভ। রুটে টু এ ক্যান্সেল হয়ে যাবে, রুটে স্কোয়ারে ক্যান্সেল হয়ে যাবে, ফাইভ এসে যাবে। তখন এখানে ফাইভটা, এখানে নিচে কি যাবে? ফাইভ যাবে। তো পি স্কোয়ার এখানে কি হবে? ফাইভ দ্বারা বিভাজ্য। কি দ্বারা বিভাজ্য? ফাইভ। যখন এখানে ফাইভ আছে তো এখানে ফাইভ দ্বারা বিভাজ্য, এটা কি হয়ে যাবে? ফাইভ দ্বারা বিভাজ্য, দ্বারা বিভাজিত। ঠিক আছে, এতটুকু হয়ে গেল। এরপরে কি করবে? আমরা এখানে ধরেছিলাম রুট টুর ক্ষেত্রে টু এ ধরেছিলাম, রুট ফাইভ এর ক্ষেত্রে আমরা কি ধরবো? রুট ফাইভ একটি রুট ফাইভ পি ইকুয়ালস টু ফাইভ এ। রুট ফাইভ করলে রুট ফাইভ ধরবে, ফাইভ এ ধরবে, রুট সেভেন করলে সেভেন এ ধরবে, রুট থার্টিন করলে রুট থার্টিন এ ধরবে। এর জায়গা তুমি কিছু বসাতে পারো, এস বসাতে পারো, আর বসাতে পারো, যে কোনো কিছু বসাতে পারো, শুধু পি আর কিউ ছাড়া অন্য কিছু বসাবে। এখন এখানে পি এর মান সমীকরণ ওয়ানে বসালে কি হয়ে যাবে? এখানে নিচে আমাদের ফাইভ আছে, এখানে পি এর মান সমীকরণ ওয়ানে বসালে ফাইভ না, তো এখানে দেখো এটা কি হয়ে যাবে? চেঞ্জ হবে শুধু ফাইভ এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই ফাইভ। তো ফাইভ এ হোল স্কোয়ার করলে, ফাইভ কে কাটাকাটি করলে কত হয়ে যাবে? ফাইভ ফাইভ যা 25 ডিভাইডেড বাই ফাইভ এ স্কোয়ার। আবার কাটো, ফাইভ ওয়ান যা ফাইভ, ফাইভ ফাইভ যা 25, এখানে কি এসে যাবে? ফাইভ এ স্কোয়ার। ঠিক আছে, এ স্কোয়ার ইকুয়ালস টু কি হলো? এ স্কোয়ার ইকুয়ালস টু কিউ স্কোয়ার ডিভাইডেড বাই ফাইভ আসবে। এই দুইটি জায়গার মধ্যে কি হবে? অতএব কিউ স্কোয়ার কি দিয়ে বিভাজ্য? ফাইভ দ্বারা বিভাজ্য। তো কিউ ও কি হয়ে যাবে? ফাইভ দ্বারা বিভাজ্য। এখন এতটুকু করে নিলে এবার কি লিখবে? পি ও কিউ এর সাধারণ উৎপাদক, পি এ কিউ এর কি সাধারণ উৎপাদক এখন কি পাচ্ছি আমরা? ফাইভ পাচ্ছি। পি ও কিউ এর সাধারণ উৎপাদক হলো কি? ফাইভ। কিন্তু পূর্ব ধারণা মতে তাদের কোনো সাধারণ উৎপাদক নেই, অতএব পূর্ব ধারণা ভুল। এখন কি লিখবে? এখানে রুট টু এর জায়গা কি হবে? রুট ফাইভ। এখানে কি হয়ে যাবে? রুট টু এর জায়গা রুট ফাইভ। রুট ফাইভ একটি পরিমেয় সংখ্যা নয়, অতএব রুট ফাইভ একটি অপরিমেয় সংখ্যা। বাকি কিছু বদলানোর নেই। বুঝতে পেরেছো? এটাই হলো আমাদের কোয়েকশন, এটাই হলো আমাদের। আমরা এইভাবে করলে রুট থ্রি ট্রাই করবে, রুট সেভেন এ ট্রাই করবে, রুট 11 এ ট্রাই করবে। ঠিক আছে, বারবার এই এক কোয়েকশনকে ট্রাই করবে, ট্রাই করলে আশা করি আরো ভালোভাবে বুঝতে পারবে। হয়ে গেল। এবার অন্য কিছু কোয়েকশন করছি, অন্য দুইটি কোয়েকশন করে আজকের ক্লাসটি এখানে সমাপ্ত করব। এখনের যে কোয়েকশনটি আছে এটা হলো প্রমাণ করো রুট
3 প্লাস রুট টু একটি অপরিমেয় সংখ্যা। আগে করেছিলাম আমরা রুট টু একটি অপরিমেয় সংখ্যা, এবার কি বললো 3 প্লাস রুট টু। কোয়েশ্চেন আছে 3 প্লাস রুট টু, এরকম প্লাস মাইনাস দিয়ে থাকতে পারে, আর না হলে কিভাবে থাকবে 3 রুট টু 7 রুট 5 এরকম করে কিছু নাম্বার দিয়ে বলবে আমাদের কি প্রমাণ করে যে এটি একটি অপরিমেয় সংখ্যা। এইগুলি করা অতি সোজা, এইগুলি করা অতি সোজা। আমি আগেই বলেছি আমরা কি ধরবো, ধরি শুধুমাত্র সবার প্রথমে আমরা ধরবো একটি অপরিমেয় সংখ্যা প্রমাণ করতাম, তাই আমরা কি ধরবো, ধরি 3 প্লাস রুট টু একটি একটি আগে যেভাবে লিখেছিলাম পরিমেয় সংখ্যা। তোমরা বলতে পারো যে স্যারের লেখাটি কি অনেক বিশ্রী। হ্যাঁ, আমার লেখাটি অনেক বিশ্রী, ঠিক আছে। ট্রাই করছি আরো সুন্দর করার, ধীরে ধীরে এসে যাবে, তোরা কষ্ট করে বুঝে নিবে। যদি কোনো ডাউট হয়, তাহলে যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবে, আমি কমেন্ট করে আবার ট্রাই করব নেক্সট কোয়েশ্চনে এটি সলভ করার। দেখো আমরা কি ধরছি, ধরি রুট থ্রি প্লাস রুট টু একটি কি পরিমেয় সংখ্যা। যখন আমরা পরিমেয় সংখ্যা ধরি তখন কি হয়ে যাবে, 3 প্লাস রুট টু ইকুয়ালস টু কি হয়ে যাবে, পি ডিভাইডেড বাই কিউ, যেখানে কি হবে পি ও কিউ অখণ্ড। যখন পরিমেয় সংখ্যা তখন কি লিখতে পারি আমরা, পি ডিভাইডেড বাই কিউ লিখতে পারি, অখণ্ড সংখ্যা। পি ও কিউ অখণ্ড সংখ্যা, আর কি কিউ নট ইকুয়ালস টু 0, আর কিছু লেখার দরকার নেই, আগে এখানে অন্য কিছু লেখার দরকার নেই। তো কি দেখেছি আমরা, পি ও কিউ একটি অখণ্ড সংখ্যা আর কিউ কি নট ইকুয়ালস টু 0। এখন দেখো পি, এই যে সমীকরণ যেটা আছে, এই সমীকরণে এই 3 কে যদি এই সাইডে সরিয়ে নিই তখন কি হয়ে যাবে, রুট টু ইকুয়ালস টু কি হয়ে যাবে, পি ডিভাইডেড বাই কিউ মাইনাস, এখানে প্লাস আছে এদিকে গেলে কি হবে মাইনাস 3, কি হয়ে যাবে পি রুট টু ইকুয়ালস টু পি ডিভাইডেড বাই কিউ মাইনাস 3, এখানে প্লাস আছে এদিকে গেলে মাইনাস হয়ে যাবে। রুট টু ইকুয়ালস টু এই দুইটির যদি লসাগু নিই তাহলে কি হবে, কিউ লসাগু, এখানে এটার নিচে কি আছে 3 আছে, তো এটা হয়ে যাবে কিউ, তো পি মাইনাস 3 ইনটু কিউ কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 3 কিউ। রুট টু ইকুয়ালস টু কি হয়ে যাবে, পি মাইনাস 3 কিউ। এখন দেখো এটা হয়ে গেল আমাদের নাম্বার। এখন দেখো আমরা জানি কি রুট টু কি একটি অপরিমেয় সংখ্যা, রুট টু ইকুয়ালস টু কি পি মাইনাস 3 কিউ ডিভাইডেড বাই 2। এই যে নাম্বারটি আছে এই দুইটি নাম্বার সমান, আমরা মিডিলে যখন সমান চিহ্ন আছে ইকুয়াল আছে তখন দুইটি কি আছে সমান আছে। দেখো অতএব আমরা জানি যেহেতু রুট টু একটি একটি অপরিমেয়, রুট টু কি একটি অপরিমেয় সংখ্যা, আমরা তো জানি এটা রুট টু কি আমাদের একটি অপরিমেয় সংখ্যা। রুট টু যখন আমাদের অপরিমেয় সংখ্যা হবে অতএব কি হয়ে যাবে, এই যে পুরো সমীকরণটি কি হয়ে যাবে অপরিমেয় সংখ্যা হয়ে যাবে, অতএব পি মাইনাস 3 কিউ ডিভাইডেড বাই কিউ কি হয়ে যাবে একটি, এই যে পুরো সংখ্যাটি এই পুরো সমীকরণটি কি হয়ে যাবে অপরিমেয় অপরিমেয় সংখ্যা। পুরা যে সমীকরণ যেটা আছে এটা কি হয়ে গেল অপরিমেয় সংখ্যা, অতএব আমরা ডাইরেক্টলি লিখতে পারি 3 প্লাস রুট টু একটি প্রমাণ হয়ে গেল আমাদের একটি অপরিমেয় সংখ্যা। দেখো রুট টু ইকুয়ালস টু কি লিখছিলাম আমরা, 3 প্লাস রুট টু ইকুয়ালস টু পি ডিভাইডেড বাই কিউ লিখেছিলাম, এখানে যখন একদিক আমাদের রুট টু ইকুয়ালস টু এইটা এসেছিল এই সমীকরণে আমরা অন্য কিছু অ্যাড করিনি, যখন এটা পুরোপুরি এই দুইটি দিক যখন দুই দিক অপরিমেয় সংখ্যা হয়ে গেল তখন এই পুরো সমীকরণটি আমাদের কি অপরিমেয় সংখ্যা হয়ে গেল। এটাই হলো আমাদের কি, এইরকম কোয়েশ্চেন থাকলে এভাবে করবে। কোয়েশ্চেনের মধ্যে বুকের যে কোয়েশ্চেন টাইম আছে এটা পরে আমি দেখিয়ে দেব। এবার দেখো আরো একটি কোয়েশ্চেন আসতে পারে, এটা উঠিয়ে নাও, বোঝা গেল। এবার দেখো মনে করো একটা কোয়েশ্চেন আসলো এইভাবে, 3 প্লাস 7 রুট 2 কি আসলো, 3 প্লাস 7 রুট 2, বা আসতে পারে শুধু 7 রুট 2। প্রথমে এটা করে নাও তারপরে এটা করছি। তো 7 রুট 2 একটি অপরিমেয় সংখ্যা, 7 রুট 2 যখন আসে তখন লিখতে সময় আমাদের কিছু চেঞ্জ হবে না, ধরি 7 রুট 2 একটি কি
পরিমেয় সংখ্যা। 7√2 আমাদের কি একটি পরিমেয় সংখ্যা। তখন এখানে লিখতে পারি আমরা কি লিখবো 7√2। 7√2 ইকুয়ালস টু কি হয়ে যাবে p ডিভাইডেড বাই q। 7√2 ইকুয়ালস টু p ডিভাইডেড বাই q। এখন দেখো এই যে 7 যেটা আছে এখানে মাল্টিপ্লাই আছে, এই সাইডে গেলে কি হয়ে যাবে ডিভাইড হয়ে যাবে। তো এই সাইডে গেলে ডিভাইড করি আমরা, √2 ইকুয়ালস টু কি হয়ে যাবে p ডিভাইডেড বাই 7q। এই যে এখানে ক্রস মাল্টিপ্লিকেশন আসলে q এর সঙ্গে কি হয়ে যাবে মাল্টিপ্লাই হয়ে যাবে, √2 ইকুয়ালস টু p ডিভাইডেড বাই 7q। তো √2 একটি অপরিমেয় সংখ্যা, এখানে √5 হলে √5 লিখতে, √2 একটি কি অপরিমেয় সংখ্যা, অতএব কি হয়ে যাবে p ডিভাইডেড বাই 7q ও কি একটি অপরিমেয় সংখ্যা, অতএব এই যে 7√2 একটি অপরিমেয় সংখ্যা। বুঝা গেল? অতি সহজ, অতি সোজা ভাবে আমরা এইভাবে করে নেব। এই করে নিলে তোমরা 2 মার্ক পেয়ে যাবে। বোঝা গেল? আশা করি সবাই বুঝতে পেরেছো। মাইনাস হলেই সেম ভাবে হবে, প্লাস হলেই সেম ভাবে হবে, কোনো কিছু বদলিবে না, বদলা বদলি হবে না, সেম ভাবেই হয়ে যাবে। এটা হয়ে গেল আমাদের কোয়েশ্চন নাম্বার 3 তে এসে গেলাম। আমরা যদি কোয়েশ্চন নাম্বার আগের যে কোয়েশ্চন করেছিলাম 3 প্লাস √2 ঠিক সেইভাবে যে 1.2 এর সেকেন্ড কোয়েশ্চনটা আমরা করতে পারবো। এবার দেখো অন্য একটি কোয়েশ্চন, অন্য ধরনের কোয়েশ্চনটা আছে, যেমন আসে একটা 5 প্লাস 3√2। কি এসে গেল 5 প্লাস 3√2, সেম, কোনো কিছু বদলানি লাগবে না, 5 প্লাস 3√2। তো 5 প্লাস 3√2, এখানে প্লাস না, আমি একবার বদলে নিই, এখানে কি এসে গেল মাইনাস এসে, এখানে মাইনাসটা নিয়ে আসে, এখানে মাইনাসটা নিয়ে আসে। তো মাইনাস আসলে কি হবে দেখো, তো 5 মাইনাস 3√2 ইকুয়ালস টু কি p ডিভাইডেড বাই q। p ডিভাইডেড বাই q বোঝা গেল? দেখো এবার কি করব, এই নাম্বারটাকে ওই দিকে আনবো, এই মাইনাসটাকে এই দিকে নিব, তখন কি হয়ে যাবে মাইনাস এদিকে গেলে প্লাস হয়ে যাবে, এটা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, তখন 3√2 ইকুয়ালস টু কি হয়ে যাবে 5 মাইনাস p ডিভাইডেড বাই q। আবার সেম লসাগু নিয়ে নেব, তো 3√2 ইকুয়ালস টু কি হয়ে যাবে 5q মাইনাস p ডিভাইডেড বাই q। ঠিক আছে নি? আগে যেভাবে করেছিলাম 5 এর নিচে কি আছে 1 আছে, তখন কি হয়ে যাবে লসাগু কি হয়ে যাবে 5q মাইনাস p, 5q মাইনাস p ডিভাইডেড বাই q। এখন দেখো এখানে কি আসছে 3 গুণ আছে, এটার সঙ্গে 3 মাল্টিপ্লাই আছে, তখন কি হয়ে যাবে √2 ইকুয়ালস টু কি লিখতে পারো 5q মাইনাস p ডিভাইডেড বাই, ওই যে 3 এখানে মাল্টিপ্লাই আছে, এই সাইডে আসলে কি হয়ে যাবে ডিভাইড হয়ে যাবে, তখন কি হয়ে যাবে 3q হয়ে যাবে। তো √2 আমরা কি পাচ্ছি √2 ইকুয়ালস টু 5q মাইনাস p ডিভাইডেড বাই q। তখন কি হয়ে যাবে এখানে √2 একটি অপরিমেয় সংখ্যা, √2 তো আমরা জানি অপরিমেয় সংখ্যা, তখন 5q মাইনাস p ডিভাইডেড বাই 3q, এটা কি হয়ে যাবে পুরোপুরি সংখ্যাটি কি হয়ে যাবে অপরিমেয় সংখ্যা হয়ে যাবে। অতএব আমরা লিখতে পারি 5 মাইনাস 3√2 একটি অপরিমেয় সংখ্যা। ঠিক এইভাবে আমরা সমীকরণে অনুশীলনী 1.2 এর 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এই তিনটি কোয়েশ্চনই আমরা করে নিতে পারবো। বুঝতে পেরেছো? যদি কোনো ডাউট থাকে আমাকে বলে দেবে। আর আরো একটি কোয়েশ্চন থাকে, যেমন 1 ডিভাইডেড বাই, একটা লাস্ট একটা করিয়ে দেই, যেমন আছে 1 ডিভাইডেড বাই √2। আমাদের সমীকরণ অনুশীলনী 1.2 এর 1.2 এর প্রথম যে 3 নম্বরের কোয়েশ্চন যেটা আছে এটার মধ্যে আছে কি 1 ডিভাইডেড বাই √2। প্রমাণ করে যে 1 ডিভাইডেড বাই √2 একটি কি অপরিমেয় সংখ্যা। এটা হলো কি 1.2 এর 3 নম্বরের শায়দ 1 নম্বর না 2 নম্বর কোয়েশ্চনটা আছে। তো 1 ডিভাইডেড বাই √2 আমরা ঠিক সেম ভাবে করব, ধরি 1 ডিভাইডেড বাই √2 একটি কি অপরিমেয় সংখ্যা। তো এটার জন্য একটু লেখা কিছু বদলিবে না, লেখা কিছু বদলিবে না, শুধু আমরা কিভাবে করব এটাই একবার চেঞ্জ করব। তো দেখো 1 ডিভাইডেড বাই √2 একটি কি ইকুয়ালস টু p ডিভাইডেড বাই q, p q অখণ্ড সংখ্যা q নট ইকুয়ালস টু 0। এখন দেখো √2 এখানে ডিভাইড আছে, ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হয়ে যাবে √2 ইকুয়ালস টু q ডিভাইডেড বাই p। ওই যে কিউটা এখানে যাবে q ইনটু 1 q, আর p টা যখন এখানে আসে তখন এই সাইডে আসলে কি হয়ে যাবে ডিভাইড হয়ে যাবে, 2 টা এখানে গেলে √2 টা এখানে সাইড চেঞ্জ হয়ে যাবে, তো √2 ইকুয়ালস টু কি হয়ে যাবে q ডিভাইডেড বাই p। অন্য কিছু করার নাই, আমরা জানি √2 কি √2 একটি অপরিমেয় সংখ্যা, অতএব q ডিভাইডেড বাই p একটি অপরিমেয় সংখ্যা, অতএব 1 ডিভাইডেড বাই √2 একটি অপরিমেয় সংখ্যা। বোঝা গেল? অন্য কিছু করার নেই, শুধু আমরা কি করব সাইড অদল বদল করব, আর কিচ্ছু করতে হয় না, এটা অতি সোজা কোয়েশ্চন।
ঠিক আছে, এতটুকু পর্যন্ত আজকের এই কোয়েশ্চনটা রাখলাম। আজকের এই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর নিজের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, যাতে তারা এইভাবে আরো কিছু কোয়েশ্চন করতে পারে, আরো কিছু জানতে পারে। আর নেক্সট কোয়েশ্চনে আমরা পরের কোয়েশ্চন গুলি করবো। এমসিকিউটা, এই চ্যাপ্টারে এমসিকিউ গুলা আমি বুক আসা না আসা পর্যন্ত আমি কিছুদিন করাবো না। বুক আসার পরে আমি এই কোয়েশ্চন গুলা, এমসিকিউ গুলা করিয়ে দেবো। এবার নেক্সট চ্যাপ্টারে আমরা চলে যাব, চ্যাপ্টার নাম্বার 2 এ চলে যাব। ঠিক আছে, কোনো ডাউট থাকলে কমেন্ট করবে, আমি ভিডিওতে ঠিক করে দেবো, ডাউট ক্লিয়ার করে দেবো। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।